আর আমার ফ্যামিলি তো খুবই বিরক্ত আমার প্রতি আর কি। ততদিন আমি এতগুলো চুরি করা শুরু করছি, চুল এত বড় এরকম বাঁধা শুরু করছি, আউলা জাউলা জীবন। আমরা পুরি খেতাম আর কি ওই সময়। পুরি এরকম যে দেখা গেলো যে 1000 টাকা ওই সময় বিল আসতো, মার্জিক ভাই বিলগুলো দিত। আমরা তো বেকার মানুষ, কোথায় টাকা দেবো? কেউ যদি আমাকে বলতো যে আমি রাজশাহী যাবো, যাবি? আমি চলে যেতাম। ওই আমি খুলনা যাইতেছি, অলওয়েজ রেডি, আমি রেডি। আমার ঘুরলেই ভাল লাগে আর কি, চান্ডি করলে ভাল লাগে। আমি কিরি, সে আমাকে অপমান করতেছে, আবার মনে মনে করতেছে শাহবাগ যাবি না ফাড়াল। সচরাচর যেটা হয় যে প্রেমে শাখা খাইলে কবি হয়ে যায় আর কি, একটু কবি হয়ে যায়, একটু দাড়ি রাখে, দেবদাস হয়ে যায়। তো আমার বেলায় এরকম একটা ঘটছে আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু DG24। আমি রোমান আব্দুল আছি আপনাদের সাথে। আজকে আমার সাথে আছে আমার খুবই পছন্দের, আপনাদের ডেফিনেটলি খুবই পছন্দের ন্যাচারাল অ্যাক্টিং দিয়ে যে আপনাদের মন জয় করেছে। এখন সবাই ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে চেনে, বাচ্চু ভাই, লগেয়াচি.com, এলাকার বড় ভাই। তো অলমোস্ট আপনি 20 বছরের মতো ইন্ডাস্ট্রিতে কাজ করেন। আল্লাহ বুড়ো বানায় দিচ্ছে। কেমন আছেন আপনি সেটা বলে লাগে? আমি অলওয়েজ গুড। আমি আসলে ভালো ছাড়া থাকি না। ভালো থাকাটা হচ্ছে যে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরিয়া আস্তে আস্তে আমার শাহবাগের কথা খুব মনে পড়ে গেল। আমি একটু হারায় গেছি আর কি, যেহেতু এটা এলিফ্যান্ট রোড। যেহেতু আপনি নস্টালজিক হয়ে গিয়েছেন, হ্যাঁ, আপনার শুরুর গল্প, মানে আপনি মিডিয়াতে আসার আগের জার্নিটা একটু জানি, স্ট্রাগলের গল্পটা শুনি, শাহবাগের গল্পটা একটু শুনি। আসলে স্ট্রাগল জিনিসটা আমি মনে করি, স্ট্রাগলটা তো এটা লাগে আর কি, ওইটা নাহলে হয় না। ওই যে বাংলা একটা কথা আছে না যে পুড়ে পুড়ে সোনা। তো আগে যদি কেউ যদি না পুড়ে তাহলে আসলে সোনাটা হওয়া যায় না আর কি। এটাই হচ্ছে বড় জিনিস। সো পড়ার বিষয়টা হচ্ছে যেটা, যে আমি আসলে কখনো ভাবি নাই যে আমি টেলিভিশনে মানে অ্যাক্টিং করব বা ডিরেকশন দেব, এরকম আসলে কখনো কোনো চিন্তাই করি না। তো আমার আগ্রহ ছিল যে আমি কবিতা লিখবো আর কি, কবিতা লিখবো, কবি হব। হ্যাঁ হ্যাঁ। তো সেটারও কারণ হচ্ছে যে আসলে সচরাচর যেটা হয় যে প্রেমে শাখা খাইলে কবি হয়ে যায় আর কি, একটু কবি হয়ে যায়, একটু দাড়ি রাখে, দেবদাস হয়ে যায়। তো আমার বেলায় এরকম একটা ঘটছে আর কি। তো সামহাও যেটা হলো যে ওই সময়ে তখন আমি যখন আমার প্রেম চলতেছিল তখন মার্চুক ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল, আমার এক ফ্রেন্ডের মাধ্যমে পরিচয়। তখন মার্চুক ভাই জেমস ভাইয়ের গান লিখতো আর কি, ঠিক আছে। তো আমরা বন্ধুবান্ধবরা মিলে আমরা আড্ডা দিতাম হচ্ছে যে ইয়েতে, দিন সুপার মার্কেট গুলিস্তানে আর কি। আমার বন্ধু প্রয়াত, শহীদ, তারপরে হচ্ছে যে পুরান ঢাকার তারেক বাবু, হ্যাঁ ওই জায়গায় আর কি। তো ওখানে আড্ডা দিতাম, ওইখানে মার্জিক ভাই মাঝে মাঝে যাইতো আর কি। উনি তো তখন স্টাইলিশ কবি। হ্যাঁ, এবং জেমস ভাই গান লেখে। আমরা তো মার্জিক ভাইয়ের, তখন আমি আমার ওই ফ্রেন্ডে বললাম যে তাইলে একদিন পরিচয় করাই দিয়েছি, এই টাইপের কিছু একটা। যাই হোক, তো মার্জিক ভাই একদিন দুপুরে একসাথে আসলো, আমরা আড্ডা দিলাম, খাইলাম। মার্জিক ভাই খুবই আগে যেরকম ফ্রেন্ডলি ছিল, মিশুক ছিল, এখনও একই রকম। তো ওইভাবে আর কি ইয়ে করা। পরের দিন জনকণ্ঠ পত্রিকায় আমি দেখলাম যে মার্জিক ভাইয়ের একটা কবিতা বেরোইছে আর কি। তো এইটা না আমার মানে এত বেশি আমাকে বুস্ট করছে। মানে আমরা পাঠ্য বইতে যেই কবিতাগুলো দেখি বা যে লেখাগুলো দেখি, এগুলো হচ্ছে যেটা আমরা কখনো রবীন্দ্রনাথকে দেখি নি সরাসরি। কি করে দেখবো 100 বছর আগের এক লোক? বা নজরুলকে দেখি নাই, জীবনানন্দকে দেখি নাই, আমরা পড়ছি শুধু। আর জসিমউদ্দিনের কবিতা পড়ছি, কিন্তু আমরা দেখিনি তো ওনাদেরকে, ছবি দেখছি। তো মার্জিক ভাই হচ্ছে যে আমার জীবনের ওইরকম একজন কবি, জীবন্ত একজন কবি যাকে আমি প্রথম দেখছি। এর আগে কোনো কবির সাথে আমার পরিচয় ছিল না আর কি। তো আমি যখন প্রেমে শেখা খেয়ে ফেলছি তখন আমার মাথায় আসলো যে আমি কবিতা লিখবো আর কি, ওরে দেখা দেবো যে তুমি জীবনে কী মিস করলো আর কি। তো ওইভাবে আসলে বেসিক্যালি শুরু, যে আমি কবি হইতে চাইছি আর কি। হ্যাঁ, তো কবিতা লিখতে গিয়ে আর কি আসলে পরে আমার ফ্যামিলি আসলে 2 ভাই 2 ভাবি, ওনারা থাকতেন জাপানে আর কি। তো আমাকে খুব প্রেশার করা হইতো আর কি, যে জাপানে নিয়ে যাবেই আর কি। তো ততদিনে আমি আসলে যখন আমি এই শাহবাগে চলে আসি, হঠাৎ করে মার্জিক ভাইয়ের ব্যাচেলর রিলিজ হয়েছে আর কি, সিনেমাটা রিলিজ হইতো। সো রিলিজ হওয়ার পরে মার্জিক ভাইয়ের সাথে দেখার পরে তখন মার্জিক ভাই নাম্বার নিয়েছিল, প্রথম ফোন নিয়েছিল আর কি। নিয়ে তখন বললো যে একটা ফোন দিস। তো আমি নাম্বারটা রাখলাম, এইভাবেই আর কি শুরু। তো যখন শেখাটা খেয়ে ফেলছি তখন আর কি হঠাৎ মনে হলো মার্জিক ভাই কই আছেন এমনি, এইভাবেই আর কি শাহবাগে চলে আসা। তো চলে আসার পরে আমি উপলব্ধি করলাম যে দীর্ঘদিন মার্জিক ভাইয়ের সাথে
আড্ডা দিচ্ছি। তারপর ওইখানে আমাদের সুব্রত রিপনদা, উনি হচ্ছেন আমাদের সৌরভাইয়ের ডিওপি ছিলেন আর কি। হ্যাঁ, তারপরে অনেক কবি রিফাত চৌধুরী, তারপরে দেখা হলো কচি খন্দকার, আচ্ছা কচি ভাইয়ের সাথে দেখা, এরকম অনেকের সাথে, কবি সমুদ্রগুপ্ত, তারপর কামু ভাই, টোকন ঠাকুর, তারপর নীলনন্দ গুণের কবিতা পড়তাম। হ্যাঁ চোখ এত লাল। হ্যাঁ, আরে বাপরে বাপ, ওরে দারুণ লিপস্টিক, তো ওগুলো দেখে মাথা নষ্ট হয়ে গেছে। এই কবি টবি ওদেরকে দেখলাম। তারপর আমি নির্মলানন্দ গুন্ডার নাম্বার নিয়েছি মার্জিক ভাই থেকে, মাঝে মাঝে ওনারা কবিতা লিখে পাঠাইতাম আর কি। উনি আমার একটা কবি 2 লাইনের হয়তো একটা লাইন লিখলো, আমি আবার কাউন্টার দিতাম। তখন বুঝতাম না যে অনেক বড় কবি ডেফিনেটলি, বাট আমার মনে হতো যে আমরাও কবি ভাই, আপনি কবি, আমরা কি কবি না, মানে একটা খোঁচা দিতাম আর কি, বিশ্বাস। এখন তো বুঝি যে কত বড় মূর্খ, কার সাথে কি ফাইট করতে চাই। যাই হোক, তো যেটা করতাম যে এইভাবে করতে করতে না আমার এক ধরনের ভিতরে কাজ করা শুরু করলো যে ইয়েস আমি তো কবি। এই টুকটাক টুকটাক লেখালেখি চললো আর কি। কিন্তু যেটা হলো বিষয়, কবিতার ক্লাস, মানে কবিতা আসলে লিখতে হলে এটার ভিতরে যে কীভাবে যেতে হয় ওইটা তখন বোঝার চেষ্টা করতাম আর কি। তো আড্ডায় মার্জিক ভাই প্রায় বলতো যে নানান কিছু এটা চলে, বিনয় বসছস। আমি বস কি বিনয়, কি বিনয় মজুমদার? হ্যাঁ, তো বিনয় না পড়লে হবে না। তো আমি আবার এই পাগল হয়ে বিনয় মজুমদারের বই কিনতাম, কিনে কবিতার বই পড়া শুরু করলাম যে আরে কি মারাত্মক কবি। তো এভাবে এক এক করে অনেককে, মানে মার্জিকের সাথে আরও যখন বিস্তর আড্ডা দেওয়া হইতো, আড্ডার ফাঁকে আমি জিজ্ঞেস করতাম আর কি যে এইটা কি, ওইটা কি, ওইটা কি। সে এক একজনের নাম বলতো, আমি এক একজনের বই পড়তাম আর কি। তো এইভাবে আসলে কি আমি সত্যিকার অর্থে নতুন একটা জীবনের সন্ধান পেলাম আর কি। আমার কাছে মনে হলো যে এত বছর আমি আসলে অন্ধ ছিলাম, সো নতুন একটা আলোর সন্ধান পেলাম আর কি, নতুন একটা জগতে ঢুকে গেল। হ্যাঁ, নতুন একটা জগতে। যেমন এই যে এখান থেকে লাইট আসতেছে, আলো, ওরকম একটা আলোর সন্ধান পেলাম। কিসের কি জাপান টাপান ওইসব মাথা থেকে ফালায় দিলাম আর কি। ওই যে শুরুতে বললাম যে ভালো ছাড়া থাকি না। তো আসলে কি আমাদের মানুষের যেটা হয় যে এক ধরনের আমাদের অলওয়েজ ফ্রাস্ট্রেশনগুলো আমাদেরকে পেয়ে বসে আর কি, সবারই হয়। যে জয় করতে পারে সে হচ্ছে রাজা হয়ে গেল, কিং হয়ে গেল, আপনার সাকসেস হয়ে গেল। তো তখন আমি যখন ওই বইগুলো পড়া শুরু করি, তখন আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি জীবনে কোনো দিন আর হতাশ হব না। ঠিক আছে, জীবনকে যাপন করবো না, উদযাপন করবো, রাইট। তখন থেকেই ভালো থাকার মন্ত্রটা নিয়ে নিলাম আর কি। আর এইভাবে আসলে বেসিক্যালি শুরু। তো যখন আমি একটা সময় ফিল করলাম যে আমি যখন কোথাও যাই, ধরেন আমি দরজা নক করলাম, অপরিচিত মানুষ দরজা খুললো, কী ব্যাপার, কাকে চাই? তো বলতে হ্যাঁ ভাই আমার নাম অমুক, অমুকরে বললেন আমি আসছি, কি করেন আপনি? সেকেন্ড প্রশ্ন। তখন আমি বললাম ভাই খাই দাই ঘুরি ফিরি আর কবিতা লিখি। তো এই কথাটা না আমি যখন বলতাম তখন আমি দেখতাম সবার ভ্রু কুচকে যাচ্ছে আর কি, মানে মানুষজন এটা নিতে চায় না। আর কি করেন, মানে কবিতা লিখবো, এটা কী কয়, ঘুরে ফিরে খাই দায় ঘুমায় আর কবিতা লেখে, এটা কোনো কথা? আর আমার ফ্যামিলি তো খুবই বিরক্ত আমার প্রতি আর কি। ততদিন আমি এতগুলো চুরি করা শুরু করছি, চুল এত বড় এরকম বাঁধা শুরু করছি, আউলা জাউলা জীবন। শাহবাগ থেকে কী বলে দেখা গেলো যে বাস থেকে নামলাম, নেমে হাঁটতে হাঁটতে চিল্লাচিল্লি করতে করতে, চিৎকার করতে করতে, গান গাইতে গাইতেই, মানে কোনো কেয়ারে নাই আশেপাশে কে আছে না আছে, মানুষজন হা করে তাকায় থাকতো। এই যে মানুষজন হা করে তাকায় থাকতো সেটাও আমার ভালো লাগতো, তাকায় থাক, আমি চিল্লাইতেছি, কোনো সমস্যা। তো এই জিনিসগুলো গ্রো করে আর কি। তো যাই হোক, কাছ থেকে তখন আমি ফিল করলাম যে না, মানুষের আসলে একটা পরিচয় লাগে যে ইয়েস আপনি কি, এইটা আর একটু ডিটেল দিতে। আর আর আমি যখন ওইখানে সবার সাথে এক এক করে আড্ডা দিচ্ছি, আমি খেয়াল করে দেখলাম যে আমার ডানে কবি, বামে সাহিত্যিক, মানে আজিজ মার্কেটে ঘুরলেই সিঁড়ি দিয়ে এদিক দিয়ে ঘুরলাম, এদিকে গেলাম ওইদিকে গেলাম, দেখতেছে সে সাংবাদিক, কবি, সাহিত্যিক, গীতিকার, সিঙ্গার, সবাই দেখতেছে, পরিচালক, হ্যাঁ, ওর আর এর ডিরেক্টর, ওর নাকি অভিনেতাদের কম দেখতাম আর কি। তো যাই হোক, ওইটা দেখার পর তখন আমার কাছে মনে হয়েছে যে তাহলে আমার কি, আমার কোন পরিচয়, আমার তো কোনো পরিচয়ই নেই, তাহলে আমার কি হইতে হবে? তো কবিতা লেখাটা তো আসলে এত সহজ না, ওইটা একটা সাধনার বিষয় আর কি। সো আমি সাধনার করেই যাচ্ছিলাম। এর ভিতরে এই কবিতার ক্লাস মার্জিক অনেক লেসন দিল আর কি। তারপর একদিন আমি চলে গেলাম আর কি এই ইয়েতে, জনকণ্ঠ পত্রিকায় আর কি। হ্যাঁ, একটা কবিতা আসছিল, লিখে চলে গেলাম, কবি নাসির ভাই আর কি। তো নাসির ভাই অদ্ভুত, মানে যাই কবিতাটা দেখে খুব ইন্সপায়ার করলো আমার, যে তোমার লেখার ভিতরে দেখি জসীমউদ্দিনের ছাপ পাওয়া যায়। আমি কি জসীমউদ্দিনের ছাপ কী কইতেছে, আমি তো কিছুই বুঝতেছি না।
তো যাই হোক পরে বেশ কিছু বললো যে অমুকের বই পড়তে হবে, কবিতার ক্লাস কিনতে হবে, জীবনানন্দের একটা ছোট্ট বই আছে কীভাবে কবিতা লিখতে হয়, নানান কিছু আর কি। সো এইভাবে আসলে কবি হওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আমি ছিলাম আর কি। যাই হোক এইভাবে থাকতে থাকতে যখন আমি দেখলাম আমার ভাইরা এত বেশি প্রেশার করলো ফ্যামিলি থেকে, খুব চাপাচাপি, চুলগুলো কেটে ফেলছে, ধরে সেলুনে নিয়ে চুল টুল কেটে ফেলছে, পাসপোর্ট সাইজের ছবি তুলছে যে পাঠায় দিবে জাপান। হ্যাঁ, বাট আমি তো যেতে চাই না, কারণ আমার কাছে মনে হচ্ছে নতুন এক জগৎ পেলাম, আমাকে পড়াশোনা করতে হবে, দেখতে হবে মানুষ। ও সিনেমা দেখা শুরু করলাম, এই যে মার্জিক ভাই নতুন একটা সিনেমা দেখলো, কালকে এটা দেখলাম, ওইটা যায় পরের দিন যা দেখি, রিপনদা একটা সিনেমা দেখলো, ওইটা নিয়ে আলাপ নিতেছে, মানে আমাদের আড্ডাটাই ছিল স্কুল। ভাবা যায় যে গাউসিয়া মার্কেটের এখানে আমরা ভ্যানের উপরে, এরোপ্লেন মসজিদের সামনে ভ্যানের উপর বসে দিনের পর দিন এগুলো নিয়ে, সিনেমা নিয়ে, সাহিত্য নিয়ে, কবিতা নিয়ে, গল্প নিয়ে আমাদের আলাপ হইতো আর কি, চর্চা। এটাই ছিল আমাদের ক্লাস আর কি। ক্লিয়ার। আর হইলাম যে আমরা পুরি খেতাম আর কি ওই সময়। পুরি এরকম যে দেখা গেলো যে 1000 টাকা ওই সময় বিল আসতো, মার্জিক ভাই বিলগুলো দিত, আমরা তো বেকার মানুষ, কোথায় টাকার দেবো, ঠিক আছে, রিপন দেওয়া দিত বিল, তো 1000 টাকার পুরি ঝোল, মানে গরুর মাংসের ঝোল দিয়ে আমরা চুবিয়ে চুবিয়ে খেতাম আর কি। অদ্ভুত জীবনযাপন ছিল, আর আমরা আদা খেতাম আর কি। তো ওইভাবেই ওই ক্লাসগুলো আসলে বেসিক্যালি তাদের থেকে পাওয়া, শেখা, বোঝা। তারপরে যেটা হলো যে বিষয় যে রাস্তাতে একটা মানুষ যাচ্ছে, তাকে দেখতেছি, অবজার্ভ করতেছি, বুঝতেছি, এইভাবেই আর কি নিজেকে নতুন করে ইয়ে করা। তো ফাইনালিভাবে যেটা হলো বিষয়, এইভাবেই তখন ছবিয়াল উৎসব নামের একটা চ্যানেল 1-এ শুরু করে সরার ভাই, মোস্তফা সরার ফারুক, এবং 7 দিনের সম্ভবত একটা উৎসব ছিল এরকম, মেবি, আমার পুরোপুরি মনে করতে পারতেছি না। ওইখানে প্রথম সরার ভাই যে ভাই ব্রাদার যারা আছে তখন তারা কাজ শুরু করে, প্রত্যেকেরই প্রথম কাজ। এটা খুবই ইউনিক, মানে নতুন একটা আইডিয়া ছিল ওই সময়ের জন্য আর কি। এরপরে যেটা হচ্ছে যে ওইখানে আমাদের আশুতোষ সুজন, সে প্রথম একটা প্রশ্ন বানায় টিনের তলোয়ার। এরপরে আরেকজন সরাব আহমেদ জীবন, তার একটা ফার্স্ট কাজ ছিল ঘর নাই। তো ওই জায়গার ভিতরে সে আমার হঠাৎ করে গেলো, শাহবাগে আসলে দেখা হইতো, ভাই ব্রাদার এই শুনেন, ইয়ে করেন, আপনি 2টা লুঙ্গি লইয়েন, আমরা অমুক জায়গায় শুটিংয়ে যাচ্ছি, চলেন আপনি। তো তখন যেটা হলো যে কেউ যদি আমাকে বলতো যে আমি রাজশাহী যাবি, আমি চলে যেতাম। ওই আমি খুলনা যাইতেছি, অলওয়েজ রেডি, আমি রেডি, আমার ঘুরলেই ভাল লাগে আর কি, চান্ডি করলে ভাল লাগে, মানুষজন দেখতেছি, নতুন একটা জায়গা, কালচার, সব কিছু মিলে ভাল লাগে, আমি এনজয় করি। কেউ যদি খালি কইলেই হইলো, আমি দৌড়। তারপরে যে টেলিভিশন সে বললো যে শুটিং, তখন আমি এর আগে আমি মানে শুটিংটা আসলে নাটকের শুটিংটা দেখিনি। তো জীবনবাবু যখন বলল যে নাটকের শুটিং, তখন আমার মনে হলো যে নতুন একটা অভিজ্ঞতা হবে, আমি যাই। গেলাম, শ্যুট করতে গিয়ে দেখলাম যে সে পরের দিন আমার বলে, এই ব্যবহার চেঞ্জ, ইচ্ছা করে, ও সে ইচ্ছা করে করছে, আপনি লুঙ্গি পরেন। আমি কেন লুঙ্গি পরবো কেন, হ্যাঁ মেয়ে লুঙ্গি পরতে গেছি না। আমি তখন তো খেপে আছি, আমি শালা যাবি না, শাহবাগ ফাটাল। তো যাই হোক, যেটা হলো বিষয় যে লুঙ্গি পরলাম, পরার পরে সে মেকআপ ম্যানরে কইতেছে যে এই ওরা কি গ্রামের লোকের মতো লাগতেছে, হেই মাটি মাখ, তেল মাখ। আমি কিরি, সে আমাকে অপমান করতেছে, আবার মনে মনে করতেছে শাহবাগ যাবি না ফাটাল। তারপরে যেটা হলো বিষয়, নাটক এখন সিন বুঝাচ্ছে যে এই এদিকে আসেন, আপনি হচ্ছেন যে রিফাত ভাই, আমাদের কবি রিফাত ভাই তখন অ্যাক্টিং করতেন ভরপুর। তো রিফাত ভাইয়ের সহকারী হিসাবে, মানে বাংলায় কথা আমরা যেটা বলি চামচা, মানে রিফাত ভাই হচ্ছে ওই নাটকে পাগল, আমি হচ্ছে ওই যে পাগলের লগে থাকি, হেও পাগল আর কি, ছোটো চামচা আর কি। যাই হোক, এখন যখন আমাকে বললো, আমি তো আকাশ থেকে পড়ছি, আমি জানি অভিনয় করতে হইব। তখন আমাকে ভাই আমি তো অভিনয় করতে পারি না, অভিনয় তো সারা জীবন দেখছি যে থিয়েটার করে, এই করে, ওরা অভিনয় করে, তারপরে তৌকির ভাই, হ্যাঁ জাহিদ ভাই, এরা করবো অভিনয়, আমি আবার কোথেকে অভিনয় করব, মানে আমি নাই হয়ে গেছি। ঠিক আছে, তারপরে শেষে আমি বললাম, হোর মেয়ে আমি এটি পারব না, যদি না পারি এটা আপনি বুঝবেন। তারপরে নামলাম, নাদের ভাই ছিল, তারপর হচ্ছে জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়ন্তদা। তো ওনাদেরকে তো আসলে টিভিতে দেখতাম, তো জয়ন্তদাকে দেখে আমার খুব ভাল লাগছে আর কি, জারি টিভির লোক, এরা দিয়ে সিগারেটও খায়, আমি দেখে মুগ্ধ হয়ে তাকায় আছি, এটা ভাল লাগলো আর কি। তো যখন তাদের সাথে অভিনয় করতে বললো, অভিনয় করতেছে আর কি, কিন্তু আমার কোনো ডায়লগ নেই।
প্রথম 3 দিন আমার কোনো ডায়লগে নেই, আমার তো মন মেজাজ খারাপ, মনে মনে খালি কইতেছি যাবি না তোরা ফাড়া আলমো বেটা, ঠিক আছে। তো এইভাবে শুরু, বাট ওখানে কোনো রিঅ্যাক্ট করতেছিল না, রিয়াক্ট করতেছেন কেমনে করুম, 20 জন 25 জনের একটা টিম, আমার উল্টা ফাটা লাগবো, আমার লোকজন নাই তো। আর দেখলাম সে সবারই চিলি করতেছে, তখন মনে মনে যাবি না শাহবাগ, ফাটালাম। এই চললো আর কি। 3 দিন পরে গিয়ে হঠাৎ করে একটা সিকোয়েন্সে ইম্প্রোভাইজ চলতেছে, তখন ইম্প্রোভাইজটা খুব নতুন আর কি, মানে আমাদের এই এন্ড থেকে করা হয় আর কি। হ্যাঁ, আর ডায়লগের বাইরে বা স্ক্রিপ্টের বাইরে কাজ আসলে তখন হইতো না আর কি। তো ইম্প্রোভাইজের যে বিষয়টা একটা নতুন ছিল আর কি। নাদের ভাই করলো কি, নগদে কিরে পাগলা, মানে সিনটা ছিল এরকম যে তারা মাল খাইতেছে আর কি, সিকোয়েন্সে আর কি। তো আমার বললো কিরে পাগলা খাবি, তখন আমার একটা ডায়লগ, হ ওস্তাদ খামো দেন, এই খাইলাম। তা খাওয়ার পরে যেটা হলো বিষয়, খাওয়ার পরে আমি ভাবলাম কিরে মাল খাইছি তাহলে একটু নাচুম না, একটু নাচতেছি। নাদের ভাইটা ফলো করলো, কিরে পাগলা একটু নাচ। এই যে নাচ দিলাম, পরের দিন থেকে আমার সিন বাড়তে থাকলো এবং আমার ডায়লগ বাড়তে থাকলো আর কি। তো এই যে একসাথে প্রথম কাজের অভিজ্ঞতাটা যেটা হলো, যে একসাথে কাজ করতে গেলাম, আমার তখন মনে হলো যে 20 জন 25 জনের একটা টিম, 25টা মানুষ 25টা ফ্যামিলির গল্প। আমি মানুষ সম্পর্কে জানতে আমার ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, তো তখন আমি অ্যাক্টিংটা একটু করলাম আর কি। তো কচি ভাই এইটা আবার এই দেখছে এডিটিং টেবিলে, এটা দেখছে, প্যানেলে দেখছে, দেখে প্রথম আমাকে বলছে যে এই তোর অভিনয় দেখছে, আমার খুব ভালো লাগছে। কচি ভাই জাস্ট আজিজ মার্কেটের এখানে বললো, আমি খুশি হয়ে সামনে খুব প্রকাশ করতেছি না, একটু সামনে গিয়ে ডাইনে একটা গলিতে ঢুকে দিছি একটা দৌড় খুশিতে যায়া, তখন তো মোবাইল ছিল না, তখন টিএনটিতে মেবি টিএনটি ইয়েতে আমি আমার এক বন্ধুরে ফোন দিয়ে খুব করলাম, এই কচি খন্দকার তো করলাম, আমার অভিনয় ভালো লাগছে। তো কচি ভাই আমার প্রথম কি বল আর কি, ভক্ত বলি গুরু বলি ওইটাই আর কি, যে তার কাছ থেকে প্রথম ভালো কমেন্টস পেলাম। তখন আমি ফিল করলাম যে হ্যাঁ এইটাই আমার জায়গা, আমি ভাল লাগছে, আমার মানে মনে হয়েছে ইয়েস আমি এনজয় করছি জায়গাটা। এটাই আমার আসলে শুরু। এইটার ঠিক 3 থেকে 4 মাসের মাথায় ওই প্রজেক্টেই ছবি আল উৎসবেই কচি ভাইয়ের ফার্স্ট প্রোডাকশন ছিল খসরু প্লাস ময়না, দেখবেন যে বেশ কিছু কাটিং বেরোইছে আর কি, ছোট ছোট ক্লিপ বেরোইছে, এই খসরু পাস করিস নাকি ফেল করিস, ওইরকম আর কি ওইটা। তো যেটা হলো যে কচি ভাইয়ের ওখানে কাজ করতে গেলাম, তখন মার্জুক ভাই হচ্ছে আমার কো অ্যাক্টর। হ্যাঁ আমি দেখেছি ওইটা আর কি। তো ওইটা এবং ক্যারেক্টারটা বড় ছিল, ওই সময়ের তুলনায় অনেক বড় ছিল, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওটা সেকেন্ড প্রোডাকশন মনেই হয় না। কিন্তু জিনিসটা হলো যে আমার প্রবলেম হচ্ছিল যে মার্জুক ভাই তো আমার ওস্তাদ মানুষ, গুরু মানুষ, যার থেকে আমি অনেক কিছু শিখতেছি, হ্যাঁ অনেক কিছু শিখছি, মানে শিখতেছি বা অনেক কিছু জানার বিষয়। হঠাৎ করে ওখানে কি মার্জুক ভাই আমার তুই তো কারি করে করতে হইব, শুরু হয়েছে কি সবই ঠিক আছে, জনি মার্জুকের চোখের দিকে তাকাতে আমি এমন হয়ে যেতেছি, ঠিক আছে। আর ওইদিকে তো কচি ভাই তো বুঝতেছে না, কচি ভাই খেপে যাইতেছে, এই কি করতেছিস তুই, যাই এটা পেছনের গল্প। এইভাবে আসলে অ্যাক্টিংটার একটা, আর আমরা তখন এত অ্যাক্টিং করি না, ওইটা 9 দিন না 10 দিনের একটা প্রোডাকশন ছিল। তো 10টা দিন ঢাকার বাইরে শুটিং করাটা বডিটা তখন নিচ্ছিল না আর কি, এত মানে এটা খুব প্রেশার লাগতো, অনেক পরিশ্রম হইতো। যেমন আমরা হোটেলে ফিরলাম, ফিরে দেখে যে কারেন্ট নাই, এই যে কষ্ট, এইটা তখন নিতে পারতাম না আর কি, কারণ আগে কোনো কাজ করতাম না। যাই হোক এভাবেই শুরু আর কি।